অন্যান্য উৎস খাতে আয় এখানে দ্বারা হচ্ছে দেখো 33 আর 34। এই 33 34 দ্বারার মধ্যে চোখের মধ্যে যে অনেকগুলা কিছু লেখা আছে সবগুলা পরে বুঝাই দিব। আর তার সাথে তোমার সবগুলা শেখা লাগবে না, এখানে শুধু 2 থেকে 3টা কথা মনে রাখলেই হবে। আর এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আইটেমেরই টাকা লিখবো আমরা সেই টাকাগুলোকে উৎস কর দ্বারা ভাগ দিতে হবে। এখন সেই উৎস করের হার 10% হবে নাকি 20% হবে সেটা মনে রাখতে হবে, যে কোনগুলা 10% আর কোনগুলা 20%, এইটাই শুধু বিষয়। আর অন্যান্য উৎস যেহেতু লেখা আছে তার মানে এখানে অনেক কিছু লেখা থাকতে পারে, মানে বিভিন্ন কিছু, সেগুলোকে নির্দিষ্ট করে আমরা বলতে পারবো না যে এই খাতে আয় বা ওই উৎস খাতে আয়। যেমন গৃহ সম্পত্তি গুলোকে আমরা বলে আসছি গৃহ সম্পত্তি, সিকিউরিটি গুলাকে বলছি সিকিউরিটি, তারপর কৃষি, এইভাবে আলাদা আলাদা শিখে আসছে কারণ ওগুলা নির্দিষ্ট। আর যেগুলার নির্দিষ্ট কোনো ক্ষেত্র নাই সবগুলাকে বলে অন্যান্য। তাহলে চকের ভিতর দেখো 1 নাম্বার লিখছে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ, মানে সহজ কথা যেটাকে সুদ বলা হয়। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ যে আছে, তখন তোমরা এখানে এক কথা মনে রাখবা, সুদ সম্পর্কিত যা কিছু আছে সবগুলার উৎস কর হচ্ছে 10%। কি বলছি বুঝতে পারছো? সুদ বা জি মুনাফা, স্যার। সুদ বা মুনাফা সম্পর্কিত যে আইটেমেরই কথা থাক না কেন সবগুলার উৎস করের হার হচ্ছে 10%। আর আমরা তোমরাও ভালো করে জানো উৎস কর জিনিসটা হচ্ছে আগে কেটে রাখছে, তার মানে মোট টাকাটা আমার জানা নাই। তাহলে মোট যদি জানতে হয় আমাদের কি করতে হবে, যেহেতু 10% তাহলে 90 দিয়ে ভাগ দিতে হবে আর 100 দিয়ে গুণ দেওয়া লাগবে। অন্য চ্যাপ্টারে আমরা দেখছিলাম উৎস কর যদি 5% হয় তাহলে 95 দিয়ে ভাগ করা লাগতো, এইটাই বিষয়। তাহলে এখানে বইয়ের মধ্যেই দেখো প্রাপ্ত লভ্যাংশ ভাগ হচ্ছে 90 গুণ হচ্ছে কত 100, তাহলে টাকা পাওয়া যাবে মোট টাকা। এখন যদি পাবলিক লিমিটেড উল্লেখ থাকে তাইলে অকরদার্য হচ্ছে 50,000, মানে আমি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে যদি পাবলিক লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করি আর সেখান থেকে মুনাফা লাভ করি, তার উপর 50,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না। তাই এখানে 50,000 টাকা অকরদার্য বিয়োগ করা লাগবে, এটা সব সময়। ক নাম্বার লিখছে প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রাপ্ত লভ্যাংশ, এখানে শুধু 90 দিয়ে ভাগ হবে গুণ হবে, এখানে কোনো অকরদার্য নাই। 2 নম্বরে দেখো লিখছে ইউনিটি ফান্ড অথবা মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ড অথবা এটার নাম আছে আইসিবি ফান্ডের লভ্যাংশ দুইটা। তোমরা পাশে ইংলিশ অথবা বাংলা লিখে রাখো আইসিবি, বইয়ের মধ্যে লিখো আইসিবি ফান্ড। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দুইটাই কথা লেখা থাকবে, হয় মিউচুয়াল ফান্ড অথবা আইসিবি। এইটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা এখানেও 90 দিয়ে ভাগ দিব গুণ দিব, আর তার সাথে কর অকরদার্য হচ্ছে 25,000। এই দুইটা কথা ভালো করে বুঝো, পাবলিক লিমিটেডের 50,000 আর আইসিবি বা মিউচুয়াল ফান্ডের কত 25,000। এখন বলো তো ট্যাক্সেশনের বইয়ে কি কোনো নেগেটিভ টাকা বসে? তা বলতে পারো। বুঝো নাই? না স্যার। মনে করো আমার ওই যে প্রথমে পাবলিক লিমিটেড, এটার মুনাফা হচ্ছে 45,000, এখন আমি বিয়োগ করবো 50,000, তাহলে 45,000 থেকে 50,000 বিয়োগ করলে টাকা হয়ে যাবে -5,000, তাই তো? জি স্যার। এই টাকা কি অঙ্কে বসে? বলতে পারো না। ট্যাক্সেশনের শুধু এই পার্ট না, এই বইয়ের যে কোনো অধ্যায়ে নেগেটিভ কোনো টাকা বসবে না। নেগেটিভ হইলেই সেখানে বসবে জিরো, মানে নেগেটিভ মানে ক্ষতি বোঝায়, ক্ষতির উপর কোনোদিন কর দিতে হয় না। একজন ব্যবসায়ী বা নাগরিক হিসেবে যদি লাভ না করতে পারে তাহলে কর দিবে কোথার থেকে? কর দিতে হয় মুনাফার টাকা থেকে। যেমন বার্ষিক যদি 3 লক্ষ টাকা বা তার বেশি আয় হয়, আয় যদি হয় ক্ষতি কিন্তু না, আয় হলে তার উপরে কর দিতে হয়। তাহলে নেগেটিভ কোনো টাকার উপর কর ধার্য করা হয় না। আর এই বইয়ের সবগুলো অধ্যায়ের অঙ্ক করার আমাদের একটাই উদ্দেশ্য, কর দায়ের টাকা বের করা, কর দায় যেটা। এখন দেখো 3 নাম্বার ব্যাংক জমার সুদ, তাহলে ব্যাংক জমার সুদে ওই যে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, আর কোনো কাজ নাই। 4 নাম্বার লেখা আছে কি রয়্যালিটি প্রাপ্ত, ব্র্যাকেটে লেখা আছে দেখো 82 সিদার অনুযায়ী পর্দা হিসাবে গণ্য হবে। এটা তেমন একটা কিছু না, শুধু মনে রাখলেই হবে যে রয়্যালটির টাকা বসবে। 5 নাম্বার স্থায়ী আমানতের সুদ, আইটেম আইটেম ধরে ধরে না মনে রেখে তোমরা এক কথায় মনে রাখবা যে সুদ মুনাফা সম্পর্কিত যা আছে সবগুলা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, আর ডিফারেন্ট কয়েকটা আছে কিছুক্ষণ পর পাবো আমরা। তাহলে 6 নাম্বার দেখো এটাও একটা মুনাফা, এটা ভাগ হবে। 7 নাম্বার যন্ত্রপাতির বাতা, এটা কিন্তু মুনাফা না। 8 নাম্বার আছে পরিচালকের ফি, এটাও মুনাফা ভাগ হবে।
খালি জায়গা ভাড়া দিয়ে প্রাপ্ত আয়, এটা কোনো মুনাফা না বা সুদ না। পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক, এখানে লেখা আছে কত, 90-100। কারিগরি কৌশল ব্যয়, এগুলো অঙ্কে সাধারণত থাকে না আমাদের। এইগুলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, আর এই যে এখন 12 নাম্বার। 12 নাম্বারে দেখো তো কি লেখা আছে, কেউ একজন পড়ো। লটারি, বাজি, তাস খেলা, শব্দ পূরণ, প্রাইজ বন্ড, প্রাইজ বন্ড ইত্যাদি হ্যাঁ, পুরস্কার। এগুলা যদি লেখা থাকে তাহলে এখানে 4-5টা আইটেমের নাম আছে। এই যে আইটেম গুলো আছে এগুলার ক্ষেত্রে উৎস কর হচ্ছে 20%, শুধু এটাই ব্যতিক্রম। তাহলে এই যে এখানে আমরা পড়লাম, এগুলা যদি প্রশ্নের মধ্যে থাকে, এগুলাকে 20% হওয়ার কারণে 80 দিয়ে ভাগ দেওয়া লাগবে আর 100 দিয়ে গুণ দেওয়া লাগবে। আর এছাড়া যা কিছু আছে মুনাফা সম্পর্কিত বা সুদ, সেগুলো আমরা বুঝলাম, সেগুলা 90 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে গুণ হবে, এইটাই। আর এখানে তেমন কিছু একটা দরকার নাই, এগুলাই স্যার যে 16 হুম, সঞ্চয়পত্র এখানে আবার 5% হয়েছে না? কোথায় 16 নাম্বার। কোথায় 5%? 16 নম্বরে তো ডাকঘর সঞ্চয়পত্র 90 আর 100। এই যে এখানে আমারটা সঞ্চয়পত্রের সুদ আছে। না না, ওইটা না। এই অন্যান্য উৎস খাতের চ্যাপ্টারে 5% কিছু নাই, শুধু 20% আছে অথবা 80% আছে। এখানে আমি আরো একটা খুঁজতেছি, ওইটা 27 নাম্বার দেখো, 27 নাম্বারে কি লিখছে, বিবাহ বার্ষিকী লিখছে বা জন্মদিনের উপহার, মানে কোনো গিফট যদি বোঝায়, সেটা আমার না, তো সেটা কেউ একজন আমাকে গিফট করছে, গিফট টাইপের কোনো কিছু, ওইটা আমার না, তার কারণে ওইটার উপর কর ধরা হয় না। তাহলে এখানে দেখো লিখতে হবে আমাদের সম্পূর্ণ করদার। যখন কেউ যদি আমাকে 1 লক্ষ টাকাও গিফট করে দেয়, মানে উপহার দিয়ে দেয় জন্মদিন বাবদ বা বিবাহবার্ষিকী বাবদ, আর কিছু তো হয় না, এই দুইটাই, তাহলে সেখানে আমাকেও কি করতে হবে, 1 লক্ষ টাকায় বিয়োগ করে দিতে হবে, কারণ ওই টাকার উপর কোনো কর ধার্য করা হবে না। কিছু কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যার বইয়ে 5% লেখা আছে ওইটা কেটে দিয়ে 10% লিখো। এবার আমরা দু একটা অঙ্কে যাই, অঙ্ক করলে বুঝতে পারবা। অঙ্ক বের করো। আমার এখানে পেজ নাম্বার হচ্ছে 426, প্রবলেম নাম্বার 61। চারশো ছাব্বিশ, প্রবলেম 61, সাইফ লিমিটেড, পাইছো? অঙ্কটা ফাইলে বলো। পাইনি স্যার। আপনি কেন? 6 নাম্বার লেখা আছে অন্যান্য উৎস খাতে আয়, যেখান থেকে শুরু হয়েছে। পৃষ্ঠা নাম্বার মিলে না তোমাদের সাথে? না স্যার। তাড়াতাড়ি বের করো। গৃহ সম্পত্তি যদি পাও তাহলে তার পিছন দিকে যাও, গৃহ সম্পত্তির পর দেখো কি লেখা, গৃহ সম্পত্তির পর কৃষি মনে হয় আছে। এরপরে কি স্যার? গৃহ সম্পত্তি এরপর কৃষি, একটা একটা করে ধারাবাহিক পিছন দিকে গেলেই তো হয়। জি। গৃহ সম্পত্তি এরপর কৃষি, তারপর ব্যবসা খাতে আয়, তারপর হচ্ছে অন্যান্য উৎস।
কেউ পায় নাই? বলেন, শুরু করেন। প্রশ্নে লিখছে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব সাইফের 2021-22 আয়বর্ষে অন্যান্য খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে এখানে দেখো মোট 8টা আইটেম দেওয়া আছে, 8টা আইটেম নিয়ে আমাদের কাজ করতে হবে। 1 নাম্বার, পাবলিক লিমিটেড কোম্পানি হতে লভ্যাংশ আয়। তাহলে আমরা জানি পাবলিক লিমিটেডের যে টাকা আছে এটা উৎসকর 10%, আর এখানে বিয়োগ করতে হবে কত? 50,000। 2 নাম্বার, ব্যাংক জমার সুদ, এটার সাথে শুধু উৎসকর কাজ করতে হবে, কোনো বিয়োগ টিয়োগ কিছু নাই। 3 নম্বরে লিখছে প্রাইভেট লিমিটেড কোম্পানির লভ্যাংশ, এটা উৎসকরের কাজ আছে, তবে আর কোনো বিয়োগ কিছু নাই। 4 নম্বরে লিখছে ডাকঘর সঞ্চয়ের সুদ, এটাও আমাদের ভাগ করতে হবে, তবে এক্সট্রা কোনো কাজ নেই। প্রাইজ বন্ডের পুরস্কার কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম, প্রাইজ বন্ড, তারপর লটারি, শব্দপূরণ, তাস খেলা, বাজি, এগুলো মনে আছে? এগুলা উৎসকর কত পার্সেন্ট? 10 না 20? 20 তাহলে ভাগ দিব কত দিয়ে? গুণ ভাগ দিব 80 দিয়ে, আর গুণ দিব 100। 5 নম্বরে লিখছে 6 নম্বরে লিখছে জন্মদিনের উপহার প্রাপ্তি 10,000। এটা কি কোনো টাকা বসানো যাবে না সব টাকা বিয়োগ করতে হবে? বিয়োগ করবো সব টাকা। সব টাকা বিয়োগ। 6 নাম্বার, তারপর 7 নাম্বার লিখছে বোনাস কার্ড বিক্রয় হতে আয়। এটা কোনো সুদ বা মুনাফা এই টাইপের কিছু না, তাই এটাকে কোনো উৎসকর বাগটা হবে না। তবে বোনাস কার্ড বিক্রি মানে যেখানে একটা গাছ উঠছে, এটা বড় হয়েছে, এটা বিক্রি করছে, আয় করছি, এটা আমি কোনো চাষ করি নাই, তাই কিছু করি নাই, তাই এটা অন্যান্য উৎসকাতে আয়, তবে বাগটা কিছু হবে না। শেষেরটা লিখছে ইসলামী ব্যাংকের মুনাফা, এটাও মুনাফা, এটাকেও 90 দিয়ে ভাগ হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা লিখে দেখো। অন্যান্য উৎস হতে আয় তারা হচ্ছে 33, 34। তারপর এখানে এক ধারাবাহিক লিখবো আমরা, একটা একটা যা লিখছে তারা সিরিয়াল মতো। তাহলে প্রথমে আসতে হবে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ। লিমিটেড কোম্পানির লভ্যাংশ, এটা টাকা কত দেয়া আছে? এখানে কাজ করতে হবে 60,000, এটাকে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, কাজ করলে দেখো কত আসে। 63,667 বিয়োগ 50 হবে না 25 হবে? 50 এখানে 50 বিয়োগ, তাহলে টাকা থাকলো 16,667। 2 নম্বরে লিখছে ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ, টাকাকে আমরা ব্র্যাকেটে কাজ করি, ব্যাংক জমার সুদ 34,000, 90, 100, 40,000। ব্যাংক জমা সুদের পর প্রাইভেট কোম্পানির লভ্যাংশ, প্রাইভেটের সাথে কি বিয়োগের কোনো কাজ আছে? নাই না স্যার। স্যার, নাই। তাহলে প্রাইভেটের লভ্যাংশ আছে 38,000, 90 দিয়ে 100, লিখেছি 10। $42,222। প্রাইভেটের পর আছে ডাকঘর, ডাকঘর সঞ্চয়ের সুদ আছে 11,500,
12,778। ডাকঘরের পর আছে প্রাইস বন্ড। প্রাইস বন্ডকে কত দিয়ে ভাগ করবো বলো তো? জি স্যার। প্রাইস বন্ড এটাকে কত দিয়ে ভাগ দিব? 90 না 80? বাঘ 80 হ্যাঁ। 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। এর টাকা আছে 20,000 ভাগ 80 গুণ 100, এখানে টাকা হচ্ছে 25,000। বাংলায় তো লিখতেছি। হ্যাঁ। জন্মদিনের উপহার কার মনে আছে বলো? পুরাটাই বাদ স্যার। হ্যাঁ। তাহলে জন্মদিনের উপহারের টাকা 10,000, এটাকে কোনো কাজ করা লাগে না। বিয়োগ সম্পূর্ণ অপরদার্য। সম্পূর্ণ মানে কত টাকা? এই 10,000, তাহলে এটা শূন্য। বোনাস কার্ড বিক্রয় হতে আয়, তাহলে বোনাস কার্ড বিক্রয় হতে আয় করছে কত টাকা? 80,000। এটার সাথে কোনো কাজ নাই, কারণ এটা সুদ বা মুনাফা কিছুই না। ইসলামী ব্যাংকের মুনাফা ইসলামী ব্যাংকের মুনাফা দেয়া আছে 13,590, 100, 15,000। আর কোনো কিছু নাই এখানে, আর কোনো এক্সট্রা কোনো কাজও নাই, শুধু এগুলো আমরা যোগ করে এখানে ক্লোজ করে দিব। তাহলে 16,667, 40,000, 42,222, 12,778, 25, 80, 15, 2,31,667। এখানে ক্লোজ। কোনো জায়গায় না বুঝলে বলো। প্রশ্ন আছে কারো? না স্যার। তাহলে পরবর্তী অঙ্কে যাও। পরের অঙ্ক হচ্ছে আমার এখানে 67 নাম্বার প্রবলেম। 67, মিসেস ফারজানা। পেয়েছি স্যার। তাহলে এটা আমরা শুরু করে দেখো। এখানে লিখছে আইসিবি ইউনিট ফান্ডের থেকে প্রাপ্ত লভ্যাংশ 31,500। এটার নিয়ম আমরা জানি, 25,000 টাকা বিয়োগ দিতে হবে। তারপর 5 বছর মেয়াদী বাংলাদেশের সঞ্চয়পত্র, এটা বিয়োগটা কিছু নাই, শুধু কাজ হবে। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ এই টাকা, এটা আমরা হিসাব করব।
ডিপিএস ভাঙ্গে প্রাপ্ত সুদ, এটাও কাজ হবে, বিয়োগ কিছু নাই। রয়্যালটি প্রাপ্তি কত টাকা লিখছে? 9,000 টাকা। এটা কি সুদ মুনাফা কিছু বোঝাচ্ছে? এটা কিছু না কিন্তু। রয়্যালটি প্রাপ্তি, রয়্যালটিটা সুদও না মুনাফাও না, তাহলে এখানে যে টাকা আছে 9,000 আমরা সরাসরি লিখবো। প্রাইস বন্ডে সরাসরি লিখার একটা কারণ আবার তারা ব্র্যাকেটেও লিখে দিছে, দেখো লিখছে পুস্তক লিখে, মানে এই টাকাই হচ্ছে আসল মূল্য। আমরা যে অঙ্কের মধ্যে উৎস কর দিয়ে কাজ করি, আমরা কি করি, আমরা ধরে নিই যে টাকা দেওয়া আছে সেটা নিট টাকা, আর আমরা কি করি, উৎস কর সহ কাজ করে মোট টাকা বের করি, মানে অরিজিনাল টাকা যেটা। প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি 20,000, এটাকে আমরা কি করব, এটাকে 80 দিয়ে ভাগ দিব, তারপর টাকা লিখবো। এখন নিচে যে বিষয়টা লিখছে ভালো করে খেয়াল করো। তিনি বছরে 10 লক্ষ টাকা একটি ফ্ল্যাট ক্রয় করেন, আর ডিসিটি কর্তৃক তদন্ত শেষে দেখা গেল ফ্ল্যাটটির ন্যায্য মূল্য 15 লক্ষ টাকা। মানে সে একটা ফ্ল্যাট ক্রয় করছে, আর যখন কর দেওয়ার ফর্ম পূরণ করে তখন দেখাইছে যে সেটার দাম 10 লক্ষ টাকা, আর যারা কর্তৃপক্ষ আছে তারা সেটা তদন্ত করে দেখছে কত টাকা, 15 লক্ষ। তাহলে এইখানে সে আয় গোপন করছে কত টাকা? না বুঝলে বলো, বুঝলেও বলো। সেইখানে আয় লিখে নাই কত টাকা, মানে লুকাইছে কত টাকা? 5 লক্ষ। স্যার। এই 5 লক্ষ কি সে লিখছে না আমরা লিখবো? আমরা লিখবো। তোমরা হ্যাঁ, লিখো। আমরা এই 5 লক্ষ লিখবো, কারণ কি সে 10 লক্ষ টাকা লিখে রাখছে, আর আসলে তো 10 লক্ষ না, টাকাটা হচ্ছে 15 লক্ষ, তাই আমাদের 5 লক্ষ টাকা লিখতে হবে। আর এই যে 5 লক্ষ টাকা লিখবো, এটার নির্দিষ্ট কোনো নাম নাই বা কোনো কারণ নাই, তো এটাকে লিখতে হবে আমাদের অব্যাখ্যায়িত আয়। এখন তোমরা অন্য কোনো অঙ্কে যদি অন্য সময় এই টাইপের কোনো একটা কিছু লেখা পাও, মানে যেটা কোন নির্দিষ্ট কথাবার্তা উল্লেখ নাই, তাহলে সেটাকে আমরা সরাসরি লিখে দিব কি, অব্যাখ্যায়িত আয়, যার কোনো সঠিক ব্যাখ্যা নাই, তবে সেটা তার আয় হইছে। মানে ব্যাগটা তো আছে, কিন্তু সে এখন বলবে না যে ওইটা আমি ঘুষ নিয়ে বাড়ি বানাইছি নাকি কি করছি, কিছুই তো বলবে না, তাই ধরে নিতে হবে অব্যক্তায়িত আয়। এইটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে লেখা আছে কি, আইসিবি ফান্ডের লভ্যাংশ। আইসিবি ফান্ডের লভ্যাংশ টাকা আছে 31,500। এটাকে আমরা প্রথমে কাজ করে নেই, বিয়োগ করব। এখানে শুধু অপরদার্য লিখবো, এখানে সম্পূর্ণ লেখা যাবে না। অপরদার্য আমরা জানি কত টাকা হয়, 25,000। তাহলে 31,500 ভাগ 90, 100। এখানে মোট টাকা আসে 35, যেহেতু পজিটিভ আছে তাই এখানে 10,000 টাকা যাবে, যদি নেগেটিভ হয় তাহলে কোনো টাকা কিন্তু যাবে না। স্যার এখানে 25,000, তো এটা বুঝি না। 25,000 আমরা শিখে আসলাম যে আইসিবি এর সময় 25,000, মানে এই কোম্পানিতে যদি তুমি বিনিয়োগ করো আর সেখান থেকে যদি মুনাফা হয়, তাহলে সরকার তোমাকে 25,000 টাকা পর্যন্ত কর নেবে না, সেটা তোমার কর মুক্ত আয়। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার দেখো আইসিবি এর পর কি আছে, এটা হচ্ছে মানুষের কাছে যে আমাদের কাছে টাকা থাকে, আমরা কি করি, যদি আমরা সঠিকভাবে মানে নিশ্চয়তা না পাই মুনাফা করলে লাভ হবে না ক্ষতি হবে, সেখানে আমরা বিনিয়োগ করি না। আর আমরা যদি বিনিয়োগ না করি তাহলে সরকারের মুনাফা হবে, হয় না। তাই আমাদের কি করে, লোভনীয় প্রস্তাব দেয় যে ওইখানে বিনিয়োগ করলে এত টাকা করমুক্ত হবে, এত টাকা করমুক্ত হবে, তখন মানুষজন ওইখানে নিজের কাছে টাকা না রেখে ওইখানে ইনভেস্ট করে দেয়। 2 নম্বরে লিখবো আমরা সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ লেখা আছে 49,400। $54,889। দেখো তো এটা তোমাদের কত আসে। ঠিক আছে, সঞ্চয়পত্রের সুদের পর আছে কি, ডাকঘর সঞ্চয়।
1800, তাহলে এখানে 10 100 2000 বিপিএস। বিপিএস কি বুঝো? ডিপোজিটে টাকা রাখি এটা। হ্যাঁ ওইটাই। বিপিএস এর পর রয়্যালটি। রয়্যালটি টাকা সরাসরি বসবে, কত টাকা আছে? 9000। রয়্যালটি এর পর প্রাইস বন্ড। এই চ্যাপ্টারে শুধু দুই দুটো কথা মনে রাখলেই হয়। প্রাইস বন্ডে উৎস কর 20%, তাহলে আমরা এখানে লিখবো 20000 80 100। মোট টাকা 25। প্রাইস বন্ডের পর অব্যক্তায়িত আয়। যদি বিয়োগ করে দেখাও তাইলে 15 লক্ষ থেকে 10 লক্ষ বিয়োগ দিলে এখানে টাকা বসবে 5 লাখ, সরাসরি 5 লাখ লিখতে পারো, এখানে যোগ করে দাও। স্যার ওই যে রয়্যালিটি এটা একটু বুঝিয়ে দিন তো, এটার উপরে কেন সুদ হলো না? রয়্যালটির এখানে ব্র্যাকেটে লিখে দিছে পুস্তক কি, পুস্তক লিখে মানে লিখিত মূল্য এটাই। লিখিত মূল্য যদি এটাই হয় সেটাই তো আসল মূল্য। আমরা যে এগুলা নিয়ে কাজ করি, যেমন এই যে 49,400, এটাকে আমরা ধরে নিছি কি নিট, মানে কিছু টাকা এখান থেকে বিয়োগ করা হয়েছে, তাহলে আমাদের কাজ কি মোট টাকা বের করা। তাহলে নিট ধরে আমরা মোট বের করছি কারণ মোট টাকা জানি না। আর এখানে লিখেই দিছে ব্র্যাকেটের পাশে দেখো পুস্তক লিখে, মানে এইটাই তাদের কি লিখিত মূল্য। তাহলে এইটাই কি মূল্য ছিল না এর চেয়ে বেশি ছিল? এটাই ছিল মূল্য। এইটাই আসল মূল্য, তাই এটা নিয়ে কোনো কাজ হয় না। দশ হাজার, 54,889, 2000, 50, 9, 25, 5 লক্ষ, 6,50,889, এইটুকুই। তারপর 65 নাম্বার অঙ্কটা বের করো, ছোট একটা অঙ্ক আছে 65। নাম কি স্যার? নাম হচ্ছে রবীন্দ্রনাথ মন্ডল। পাইছি স্যার। এখানে দেখো অঙ্কটা কি লিখছে। আইসিবি তহবিল কি লিখছে, আইসিবি তহবিল হতে লভ্যাংশ। তাহলে এটা আমরা কাজ জানি, এটাকে মোটাঙ্কিত করতে হবে, তারপর ভাগ দিতে হবে। এখানে উত্তরের দিকে তাকাও, নিচে যে উত্তর লিখছে 13,500 কে যখন 90 দিয়ে ভাগ দিছে, 100 দ্বারা গুণ দিছে, তখন টাকা আসছে কত? 15,000। পাইছো? 15,000 থেকে যদি আমরা নিয়ম মতো 25,000 বিয়োগ দেই, তাহলে নেগেটিভ হয়ে যায় 10,000। এই -10,000 কি লিখবো না শূন্য লিখবো? লিখবো না স্যার।
লিখবো এটার কত উপরে তাহলে? করা হয় না। লিখবো আমরা 0, এটাই তো। সবাই বুঝতে পারছো এটা? তারপর 2 নাম্বার দেখো, 2 নাম্বার লিখছে ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ। এখানে টাকা আছে কত? 2700। এটাকে আমরা ভাগ দিব, গুণ দেওয়ার পর টাকা যাবে 3000। তারপর লিখছে রেড কিষান লটারির পুরস্কার। লটারির পুরস্কার যেহেতু, তাহলে লটারি মানে আমরা জানি এটা 80 দিয়ে ভাগ দিতে হবে, 100 দিয়ে গুণ, এখানে টাকা যাবে 2,25,000। এটা বসলো। তারপরে যেটা লেখা আছে এটা নিয়ে কাজ আছে। এখানে লিখছে দেখো, টেলিভিশনে একটি টক শো অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আয়। এটা তোমাদের খাতার মধ্যে লিখে রাখতে পারো। এটার টাকা যদি 10,000-এর চেয়ে বেশি না হয়, তাইলে 10,000-এর চেয়ে কম যদি হয়, তাহলে এটাকে মূল্যায়িত করা যাবে না। কথাটা খাতার মধ্যে লিখো। কি বলছি আবার শুনো। টেলিভিশনের টক শো হতে আয়, যদি টাকাটা 10,000-এর বেশি না হয়, তাহলে মূল্যাঙ্কিত হবে না, সরাসরি বসবে। লিখছো? যদি 10,000-এর টেলিভিশনের টক শো হতে আয়, যদি টাকা 10,000-এর বেশি না হয়, তাইলে মূল্যাঙ্কিত হবে না, সরাসরি বসবে। আর যেটা আমরা বুঝতে পারলাম, তাহলে যেটা বলতে চাইছি, 10,000-এর কম যদি হয় মূল্যাঙ্কিত হবে না, সরাসরি বসবে। আর 10,000-এর বেশি যদি হয়, তাইলে মূল্যাঙ্কিত হবে। মানে কি, একটা টেলিভিশনের টক শোতে যদি কোনো একজন প্রতিনিধি যায়, আর সে যদি এখান থেকে 5,000, 6,000, 7,000 টাকা পায়, তাহলে সেই টাকার উপর কোনো উৎসকর ধার্য হয় না। আর যদি 10,000-এর চেয়ে বেশি হয়, তাহলে সেখান থেকে সরকার 10% উৎসকর কেটে নেয়। এটাই হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছো কিনা কিন্তু বলো? স্যার দেওয়া আছে, হ্যাঁ, বইয়ে যে দেওয়া আছে। বইয়ে দেয়া থাক, বইয়ে দেয়া না, তোমাদের বইয়ে দেওয়া। তোমাদের বইয়ের নাম হচ্ছে ব্যতিক্রম, তোমাদেরটা তো মেইন বই না। এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, ব্যতিক্রমে অনেক প্রবলেম আছে। জি স্যার, এরপর থেকে বই কিনবে, তাই না? হ্যাঁ, এরপর থেকে বই কিনবো। এরপর তো 2 বছর শেষ, আর তো শেষের বছর বাকি শুধু। এই তৃতীয় বর্ষে। ম্যাথ বইগুলোর জন্য মেইন বই লাগে, আর ব্যতিক্রম বা ওই দিগদর্শন ওইগুলোর থেকে থিওরি পড়া যায়। ঠিক আছে, তাহলে যাই হোক, যেটা বুঝাইতে চাইছি বুঝতে পারছো তো? এখন দেখো নিচে একটা লাইন লেখা আছে, চলতি বছরের তিনি 2 লক্ষ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করেন, যার ব্যাখ্যা ডিসিটি এর নিকট দাখিল করতে পারেননি। এটাই আগের অঙ্কের মতো, যে বছর শেষে যখন নভেম্বর মাসে কর পরিশোধ করার জন্য একটা ফর্ম পূরণ করা হয়, তখন ওই ফর্মের মধ্যে দেখাতে হয় যে গত বছরের ডিসেম্বর থেকে এই পর্যন্ত আপনি কি কি আয় করছেন, কি ব্যয় করছেন, কোন কোন খাতে কত টাকা গেছে বা কত টাকা আসছে। সেখানের মধ্যে এই কোম্পানির মালিক কি করছে, ওই সাইকেলের কোনো টাকাটা উল্লেখ করে নাই। এখন যারা প্রতিনিধি আছে ট্যাক্সের, তারা দেখছে যে তার তো একটা সাইকেল আসলে আছে, সেটা 2 লক্ষ টাকা দিয়ে সে ক্রয় করছিল, এটা তো সে লিখে নাই, এটা কোথা থেকে ক্রয় করলো। তখন যদি এটা তাকে প্রশ্ন করে, সে সঠিক কিছু বলতেছে না, তার মানে সেটা ধরে নিতে হবে কি, অব্যাখ্যায়িত আয়, আগের অঙ্কের মতো। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আর কিছু নাই এখানে। এবার আরো একটা অঙ্ক বের করো, দেখো তোমরা নিজেরা কতটুকু বুঝতে পারো। এখানে আর প্রবলেম 69 নাম্বার, জনাব নাবিদ। প্রবলেম 69, জনাব নাবিদ। বের করছো? স্যার, ওই যে নাবিব আর জি স্যার। নাবিব ও আকিব, এটা। জনাব নাবিদ, ওই যে সেকেন্ড ইয়ার বিবিএস পাস 2020। জি স্যার, বের করছি দেখো তো সবাই। অঙ্কটাতে কোনো সমস্যা হবে কিনা। 1 নাম্বার লিখছে প্রাইভেট কোম্পানির লভ্যাংশ, মোটাঙ্কিত হবে তবে কোনো বিয়োগ হবে না। 2 নাম্বার লিখছে পাবলিক লিমিটেড। পাবলিক লিমিটেড মানে আমরা জানি কি, 50,000 টাকা বিয়োগ হয়। এখন এখানে দেখো টাকা দেয়া আছে 34,000, তাহলে আমরা যদি 34,000 নিয়ে কাজ করি, কাজ করলে আমরা টাকা পাবো 40,000। কারণ 40,000 থেকে 50,000 বিয়োগ করলে কোন টাকা কি যাবে? বুঝো নাই?
পাবলিক লিমিটেডের ৩৬,০০০, এটাকে যদি ৯০ দিয়ে ভাগ দেই, ১০০ দিয়ে গুণ দেই, টাকা পাবো আমরা ৪০,০০০। সেখান থেকে আমরা জানি ৫০,০০০ বিয়োগ করতে হয়। ৪০ থেকে ৫০,০০০ বিয়োগ করলে নেগেটিভ টাকা বসবে না। এইটাই বুঝা গেছে? জি স্যার। এখন দেখো ৩ নাম্বার ব্যাংক জমা সুদ, এখানে কোনো প্রবলেম না, এটা পারবা। ৪ নাম্বার ইসলামী ব্যাংকের মুনাফা, এটাও শুধু ভাগ দিয়ে লিখবা। ডাকঘর সঞ্চয়ের সুদ, এটাও সেম কাজ। প্রাইস বন্ডের লটারি, ১ লক্ষ টাকাকে ৮০ দিয়ে ভাগ দিতে হবে, ১০০ দিয়ে গুণ দিতে হবে। জন্মদিনের উপহার প্রাপ্তি ৫,০০০ টাকা, এটা সরাসরি ৫,০০০ বিয়োগ হয়ে যাবে। মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ, এটার ৫০,০০০ বিয়োগ হয় নাকি ২৫,০০০? ২৫,০০০। তাইলে মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ আছে দেওয়া ২৭,০০০, এটাকে কাজ করলে আমরা টাকা পাবো ৩০,০০০। ৩০,০০০ থেকে ২৫,০০০ বিয়োগ করব, টাকা বের হবে ৫,০০০। শব্দ পূরণের প্রতিযোগিতা, এটাও কিন্তু ৮০ দিয়ে ভাগ হয়। ওই যে শব্দ পূরণ, তাস খেলা, বাজি ধরা, লটারি, রয়্যাল, এগুলো সব প্রাইজ বন্ড। তাহলে শব্দ পূরণের ১২,০০০ টাকাকে আমরা ৮০ দিয়ে ভাগ দিব, ১০০ দিয়ে গুণ দিব। বোনাস কার্ড বিক্রয় হতে আয়, এটাকে কোনো ভাগ টাগ কিছু নাই, ১,৮২,০০০ যা আছে সরাসরি টাকা বসবে। এইটাই, এটা হচ্ছে ওই যে পাহাড়ি এলাকা বা ওই টাইপের কোনো কিছু, মানে নিজের জায়গা না, তবে অন্যর গাছ টাছ গুলা যা আছে দখল করে কেটে ওগুলা বিক্রি করে দেয়া, এই টাইপের কিছু। দেখো তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর আমাদের কোনো অঙ্ক নিয়ে আলোচনা নাই এখানে। তাহলে তোমাদের বইয়ে অঙ্ক দেওয়া আছে ৬১ নাম্বার থেকে ৬৯, মানে অঙ্ক দেওয়া আছে 10টা। 10টার মধ্যে আমরা আলোচনা করলাম 4টা, আর বাকিগুলা পড়ে নিও, যদি প্রবলেম হয় বললো, দেখাই দিব না। ঠিক আছে? জি স্যার। ক্লাস কেটে দিব, দিয়ে আবার লিংক দিতেছি, আমরা অ্যাকাউন্টিং এর ক্লাস করব, এটা কেটে দিব এখন।